সমাপ্তির প্রণয় নবম পর্ব। গতানুগতিক নিয়মে চলছে তাদের জীবন। সুখ দুঃখ রাগ অভিমান সব মিলিয়ে ভালোই চলছে সব। এর মাঝে চোখে পড়ার মতো বিষয় হলো রওনক ও সিরাতের সম্পর্কের উন্নতি। মুখ ফুটে বলার আগেই দুজন দুজনের প্রয়োজন পূরণ করে দেয়। সকালে খাবার তৈরিটা এখন আর সিরাত একা করে না, সাথে থাকে রওনক। সামনে তার পরীক্ষা, এই কারণে সংসারের সব কাজ দুজন ভাগাভাগি করে নিয়েছে। এ কাজে নাহিলও অংশীদার, তাকেও দেওয়া হয়েছে কিছু কাজ। সে তার রুম গুছিয়ে রাখে, ঘুম থেকে উঠে বিছানা গোছানো, পড়ার টেবিল গোছানো, কাপড়ও সে নিজেই গুছিয়ে রাখতে জানে এখন। আপাত দৃষ্টিতে তারা একটা সুখী পরিবার বললেই চলে। শারীরিক দূরত্ব ঘুচেছে সেই কবে, তবে মনের দূরত্বটুকু কতটুকু ঘুচেছে তা বলা মুশকিল। আদর্শ স্বামী স্ত্রীর মতো সংসার করছে তারা। রাতে যখন রওনক বাড়ি ফেরে তখন স্ত্রী সন্তান থাকে ক্ষুদ্র কিছু আবদার। সেই আবদার রওনক হাসি মুখেই পালন করে। তেমনই আজও তাদের আবদার ছিল ফুচকা খাওয়ার। মায়ের দেখাদেখি ছেলেও জুড়েছে সেই আবদার। এর পূর্বে সে কখনোই ফুচকা খায়নি বলতে খেতে দেওয়া হয়নি। নাছোড়বান্দা সিরাত আজ পণ করেছে, আজ ফুচকা না আনলে সে রওনককে ঘরে ঢুকতে দেবে না। শীতের রাতে দরজার বাইরে দাঁড় করিয়ে রাখবে। রওনক ধমকেও তাকে নড়াতে পারেনি। তার দেখাদেখি নাহিলেরও জেদ। তার ধারণা মা যখন এত করে ফুচকা খেতে চাইছে তার মানে এটা খুবই সুস্বাদু খাবার। বাধ্য হয়ে হসপিটালের ডিউটি শেষ করে বাইক নিয়ে বেরিয়ে পড়ে ফুচকার খোঁজে। অলিতে গলিতে স্টল, মানুষের চেয়ে খাবারের ভ্যান বেশি মনে হয়। সেখান থেকে বেছে একটা স্টল থেকে ফুচকা প্যাক করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথমধ্যে তার ফোন বেজে ওঠে। বাইক সাইড করে ফোন বের করতেই দেখে সিরাতের নাম্বার থেকে কল আসছে। আল্লাহ জানে এখন আবার কী কারণে কল দিচ্ছে। অনিচ্ছা সত্ত্বেও ফোন রিসিভ করে। সিরাত বলে, হ্যালো, শুনতে পাচ্ছেন? রওনক বলে, হ্যাঁ বলেন। সিরাত বলে, ফুচকা পেয়েছেন? রওনক বলে, পেয়েছি। সিরাত, কোথায় আছেন এখন? কত সময় লাগবে আসতে? রওনক বলে, রাস্তা তো অনেক, তবে আপনি বললে উড়ে উড়ে চলে আসব। সিরাত বলে, থাক, উড়ে আসতে হবে না। শোনেন, যে জন্য ফোন করেছিলাম, যে খালি ফুচকা তো ভালো লাগবে না, আপনি কি একটু আইস। রওনক বলে, যে পর্যন্ত গিয়েছো সেখানেই থামো, এই শীতের মধ্যে আইসক্রিম খাই কোন পাগল? সিরাত বলে, আমি খাবো, আপনি আনবেন কি না? রওনক বলে, সরি, পারবো না, অন্য কিছু হলে বলো, না হলে ফোন রাখো। সিরাত বলে, আমার কথাই কেন আনবেন? আপনার কলিগরা আছে না, তাদের খাওয়াবেন, তারা তো মিষ্টি মিষ্টি করে কথা বলতে পারে, আমি তো আর মিষ্টি মিষ্টি কথা বলে ভুলাতে পারি না। রওনক বলে, টিপিক্যাল বউদের মতো কথাবার্তা বলছো কেন? কিসের সাথে কি মেলাচ্ছ? ওটা আমাদের বিয়ের ট্রিট ছিল, 1 যুগ আগের কথা, এখন তুলছো কেন? সিরাত বলে, 1 যুগ না, মাত্র 17 দিন আগের কথা। রওনক বলে, তুমি কি এখন ঝগড়া করতে চাইছো? আমি মোটেও ঝগড়া করার মুডে নেই। সিরাত বলে, আপনার সাথে ঝগড়া করার ইচ্ছা আমারও নেই, এখন বলেন আপনি আনবেন কি না? রওনক বলে, না। সিরাত বলে, তাহলে বাড়ি আসার দরকার নেই, আবার হসপিটালে ফিরে যান, সেখানে কলিগরা আছে, ফুচকাগুলো ওদেরই খাইয়ে দিন, বাড়ি আসার দরকার নেই। ঠাস করে মুখের ওপর কল কেটে দেয়। রওনক হতভম্ব হয়ে যায়। কথায় কথায় বাড়ির বাইরে রাখার হুমকি দেয় এই মেয়ে। আগে কত চুপচাপ থাকতো, 10টা বললে 1টা বলতো, আর এখন 1টা বললে 10টা শুনিয়ে দেয়। রাত প্রায় 9টা। রওনক এসে দাঁড়িয়েছে। 2বার বেল দিয়েছে, কোনো সাড়া নেই। 3য় বেল বাজবে এমন সময় পকেটের ফোনটা শব্দ করে বেজে ওঠে। চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে রিসিভ করে ওপাশ থেকে ভেসে আসে, বাবা, ফুচকা আর আইসক্রিম এনেছো? এনেছি। এবার কি দরজা খুলবে নাকি দাঁড়িয়ে থাকবো বাইরে? কথা শেষ হতে না হতে খট করে দরজা খুলে যায়। 2 বান্দা হাসি মুখে দাঁড়িয়ে আছে। মুখ দেখলেই বোঝার উপায় নেই এই 2 নিষ্পাপ বান্দা তাকে এত পাড়া দিয়েছে এত সময় ধরে। সিরাত হাত বাড়িয়ে তার থেকে ব্যাগ নিতে নিতে বলে, দ্রুত আসুন, বাইরে কি ঠান্ডা, টের পাচ্ছেন না? ঘরে ঠান্ডা ঢুকছে।
রওনক তার হাতের ব্যাগগুলো সিরাতের হাতে ধরিয়ে দিয়ে ঘরে চলে যায়। সিরাত খাবারের প্যাকেটগুলো টেবিলের উপর রেখে গ্লাসে পানি ঢেলে নিয়ে যায় রুমে। যেতে যেতে নাহিলের উদ্দেশ্যে বলে, আব্বু তুমি ঘরে গিয়ে বাকি পড়া শেষ করো, আমি তোমার বাবাকে খেতে দিয়ে আসছি। আচ্ছা, তুমি কাজ শেষ করে এসো, এরপর আমরা ফুচকা খাবো। ওকে বাবা, দ্রুত পড়া শেষ করবে। নাহিলও নিজের ঘরে যায়। এই কটা দিন তার কাছে কেমন স্বপ্নের মতো। সিরাত আসার পর থেকে তার একঘেয়ে জীবনটা আনন্দে ভরে উঠেছে। এমন নয় যে রওনক ছেলেকে আনন্দে রাখেনি, নিজের সবটা দিয়ে ছেলেকে খুশি রাখার চেষ্টা করেছে, কিন্তু তার অনুপস্থিতিতে যে একাকিত্ব অনুভব করত তা এখন আর নেই। এখন তার দিন রাত কাটে আনন্দে। এখন তার মা বাবা দুজনেই আছে। সিরাত ঘরে গিয়ে দেখে রওনক ওয়াশরুমে। সে পানির গ্লাসটা টেবিলে রেখে আবারও যায় ফেরে খাবার থালা নিয়ে। তারা মা ছেলে সন্ধ্যায় খেয়ে নিয়েছে, রাতে আর খাবে না, তাই তার খাবারটা ঘরেই নিয়ে এসেছে। রওনক ওয়াশরুম থেকে বের হয়, তখন দেখতে পায় সিরাত সোফায় বসে আছে, আপন মনে পা নাড়াচ্ছে। রওনক তাকে দেখে খুব একটা আগ্রহ দেখায় না। অন্যদিকে সিরাত লাফ দিয়ে উঠে রওনকের কাছে যায়, হাত থেকে তোয়ালেটা নিয়ে শুকনো শরীর আবার মুছে দিতে থাকে। রওনক তার কাজে প্রচণ্ড বিরক্ত হয়। কথা মানতে পারলে আদর আহ্লাদের শেষ নেই। কাজ না হলে মুখের দিকে তাকানো যায় না, কথা ছোঁয়া যায় না। রওনকও বলে, সরো, কাজ আছে আমার। সিরাত মেকি হাসি দিয়ে বলে, ধন্যবাদ। রওনক এক ভ্রু তুলে বলে, কেন? সিরাত বলে, আরে ওই যে আমাদের জন্য ফুচকা আইসক্রিম আনলে না, তাই। রওনক তার কথায় পাত্তা না দিয়ে সোফায় বসতে বসতে বলে, তোমার সস্তার ধন্যবাদের আমার দরকার নেই, এখন ওইসব হাবিজাবি খেয়ে আমাকে উদ্ধার করো। তা দামি ধন্যবাদ কিভাবে দেয় শিখিয়ে দেন একটু। আপাতত খাবারটা খাইয়ে দাও, এতেই হবে, বাকিটা পরে শিখিয়ে দেব। সিরাত কথা বাড়ায় না। সে হাত ধুয়ে এসে ভাত মেখে মুখে তুলে দেয়। রওনকও ফোন ঘাঁটতে ঘাঁটতে খাবার গ্রহণ করে। এটা সিরাতের নিত্যদিনের কাজ। কোনো না কোনো বাহানায় লোকটা তার হাতে রাতের খাবার খেয়ে নেয়। মাঝে মাঝে এক প্লেটে খাবার মেখে তিনজন খেয়ে নেয়। খাওয়ানো শেষ করে প্লেট নিয়ে চলে যায় আর রওনকের উদ্দেশ্যে বলে, ফোন রেখে ঘুমোতে যান, সারাদিন তো শান্তিতে বসতেও পারেন না, এসেই ফোন নিয়ে বসতে হবে। যাচ্ছি, ছেলেকে ঘুম পাড়িয়ে তাড়াতাড়ি চলে এসো। সিরাত ঘর থেকে বেরিয়ে আসে, টেবিলের ওপর থাকা খাবারের প্যাকেট নিয়ে নাহিলের ঘরে ছুট লাগায়। নাহিল তখন পড়া করছে। সিরাত তাকে দেখে বলে, কত সময় লাগবে? 10 মিনিট দাও, শেষ করছি। ওকে, শেষ করো, আমি প্লেটে সব সাজাচ্ছি। সব কাজ শেষে দুজনে বিছানায় গোল হয়ে বসেছে। সিরাত ফুচকা বানাচ্ছে, নাহিল অধীর আগ্রহে বসে আছে নতুন এই খাবারের স্বাদ গ্রহণ করার জন্য। সিরাত একটা তুলে নাহিলের হাতে দেয়। নাহিল বলে, তুমি আগে খাও। সিরাত একটা তুলে মুখে ঝাল টকের অমৃত স্বাদে চোখ বুজে নেয়। তার রিয়াকশন দেখে নাহিলও একটা মুখে তুলে দেয়। খারাপ না, সিরাত তার জন্য ঝাল ছাড়াই বানিয়ে দিয়েছে। দুজনে বেশ ভালো পরিমাণে ফুচকা খেয়ে তৃপ্তির ঢেকুর তোলে। রওনক বেশ অনেকটা সময় নাহিলের ঘরের দরজায় দাঁড়িয়ে মা ছেলের কার্যকলাপ পর্যবেক্ষণ করে। সিরাত বলে, আব্বু এখন পানি খেয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে, এখনও আমরা জেগে আছি দেখলে বাবা আমাদের দুজনকে বকবে। রওনক এতক্ষণে মুখ খোলে। সিরাত বা নাহিল কেউই তাকে খেয়াল করেনি আগে। না, বাবা বকবে না, খাও খাও, এখনও আইসক্রিম বাকি, ওটাও তো খেতে হবে তো। সিরাত নাহিল তাকে দেখে চমকে যায়, তবে কণ্ঠে স্বাভাবিকতা বজায় রেখে বলে, ওটা কাল খাবো, তাই রেখে দিয়েছি। নাহিল, তুমি হাত মুখ ধুয়ে এসো, শুয়ে পড়ো, আমি এগুলো রেখে আসি। সিরাত জিনিসপত্র নিয়ে রওনককে পাশ কাটিয়ে চলে যায়। নাহিল রওনককে দেখে মায়ের কথা অনুযায়ী ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে এসে শুয়ে পড়ে। রওনক এগিয়ে গিয়ে ছেলের পাশে আধশোয়া হয়ে মাথায় হাত বুলিয়ে দেয়, বলে, তোমার তো সামনে পরীক্ষা, পড়াশোনা তো খুব একটা করতে দেখি না। নাহিল রওনকের আরও কাজ ঘেঁষে কোমর জড়িয়ে বুকে মুখ গুজে বলে, পড়ি তো বাবা, তুমি বই দিয়ে পড়া ধরে দেখবে, আমি সব করে ফেলেছি।
পড়ো কখন? সারাদিন তো দুজনে মিলে কিছু না কিছু অকাজই করো। না, অমনি গায়ে লেগে গেল। যা ইচ্ছা করো, বাধা দেব না, তবে মন দিয়ে পড়াশোনাটা করো। 90% নাম্বার চাই পরীক্ষার খাতায়। চিন্তা করো না বাবা, পেয়ে যাবে, দেখবে এর চেয়েও বেশি পেয়েছি, তখন তুমি আমাকে বাহবা দেবে। তাই যদি হয় তবে তুমি যা চাও আমি তোমাকে তাই দেব। সত্যি তো? একদম 3 সত্যি। বাবা ছেলে গল্প করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে যায় নাহিল। নাহিলকে ঠিক করে শুইয়ে দিয়ে রওনক ঘর থেকে বের হয়ে নিজের ঘরের দিকে যায়। সিরাত ঘরে এসে গা ঢাকা দিয়েছে বহু আগে। রওনক ঘরে এসে দেখে সিরাত পা থেকে মাথা পর্যন্ত ঢেকে শুয়ে আছে। এই মেয়ে যে ঘুমোয়নি তা না দেখেই বলে দিতে পারবে সে লাইট অফ করে দরজা চাপিয়ে দিয়ে বিছানার দিকে এগিয়ে যায়। খুব সাবধানতার সাথে বিছানায় উঠে কম্বলের নিচে সিরাতের গা ঘেঁষে শুয়ে পড়ে। সিরাত কোনো নড়াচড়া করে না, উল্টে ঘুরে শুয়েছে তো শুয়েছে, আর উঠবে গিয়ে কাল সকালে। রওনক তার এক হাতে সিরাতের কোমর পেঁচিয়ে হ্যাঁচকা টেনে নিজের কাছে টেনে আনে, কানের কাছে মুখ গুজে ফিসফিসিয়ে বলে, এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে চলবে? তোমাকে তো আমি দামি ধন্যবাদ কিভাবে দিতে হয় শেখাবো, শিখবে না? চোখ মুখ খিচে রেখে বলে, না শিখবো না। কেন? সিরাত নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বলে, আপনার চোখ মুখে বলছে মনে কোনো নষ্ট মতলব আঁটছেন। রওনক তাকে এক টানে বুকের নিচে ফেলে বলে, তোমাকে নিয়ে করার প্রতিটি ভাবনায় আমার নষ্ট। সিরাত বলে, ছাড়ুন, আমি ঘুমাবো। রওনক তার মুখটা সিরাতের গলায় গুজে দিয়ে বলে, ঘুমোলে তো চলবে না, কত কষ্ট করে আইসক্রিম আনলাম, সেটা খাওয়ার সঠিক নিয়মও তো তোমাকে শেখাতে হবে নাকি? সরুন, আমি কিচ্ছু শিখবো না। এমনিতেও আপনার সাথে থেকে থেকে ফরমালিন ছাড়া পেকে গেছি, আর বেশি পাকলে পচে যাব। পচা জিনিস তো মানুষ পছন্দ করে না, তাই না? তুমি যে দিন দিন একটা বাঁদরে পরিণত হচ্ছ তা কি বুঝতে পারছ? সিরাত এবার তার কাছ থেকে সরে এসে বলে, না, বুঝতে পারছি না, আপনি বুঝিয়ে দেন। এবার রওনককে শুনিয়ে শুনিয়ে গান গায়, আপনি গুরু আমি শিষ্য, বুদ্ধি আমার কম, আপনি বুঝালেই আমি সবই বুঝতাম। রওনকের মুডের 12টা বাজাতে এই মেয়েটা খুব ভালো করেই জানে। রওনক এবার তার ওপর চরম বিরক্ত, এক ধমক দিয়ে বলে, চুপচাপ ঘুমাবে এখন। সিরাত তার দিকে ঠেলতে ঠেলতে মিশে গিয়ে বলে, এখন তো ঘুম আসবে না জামাই। রওনক তার দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলে, গা ঘেঁষি করতে আসবে না। আমার মুডের 12টা বাজিয়ে এখন ঢং করতে আসছো? এখন তো আমি ফুল মুডে আছি বাবু, কাছে এসো। আই এম নট ইন্টারেস্টেড ইন ইউ। আগ্রহ আমি তৈরি করে দিচ্ছি, আসুন আসুন। ফাজিল কোথাকার, ঘুমাও, ধরলে আর আস্ত রাখবো না। ভয় পাই যেন আপনাকে আমি। ভয় পাও কি পাও না সেটা বিগত রাতগুলোর হিস্ট্রি চেক করলেই বোঝা যায়। সিরাত এগিয়ে গিয়ে রওনকের বুকে মাথা রাখে। রওনকও আর তাকে বাধা দেয় না, দুজনে যেন এতে অভ্যস্ত। একটা সময় গভীর ঘুমে তলিয়ে যায় তারা। পরদিন যে যার কাজে চলে যায়। রওনক সিরাতকে কোচিংয়ে নামিয়ে দিয়ে নাহিলকে স্কুলে দিয়ে আসে। সিরাতকে বলে যায়, আজ তোমাদের নিতে আসতে পারবো না সোনা, তুমি একটু কষ্ট করে নাহিলকে স্কুল থেকে বাসায় নিয়ে নিও, কেমন? সিরাতও বাধ্য স্ত্রীর ন্যায় মেনে নেয় স্বামীর কথা। এই লোকটা যখন কিছু বলে বা বোঝায় কত মিষ্টি ভাষায় বলে, তখন মনে হয় দুনিয়ার সব কিছু সে করতে পারবে এই লোকটার জন্য। আর যখন ধমকায় তখন মনে হয় এর চেয়ে বজ্জাত দুনিয়ায় নেই। কোচিংয়ে সিরাতের বেশ কয়েকজন বান্ধবী হয়েছে। প্রথম প্রথম বোর ফিল করলেও এখন বেশ ভালোই লাগে। কোনো ছেলে বন্ধু পাতায়নি, কেননা রওনক নিষেধ করেছে। তাছাড়া এখানকার উঠতি বয়সী ছেলেদের হাবভাব তার পছন্দ না। কোচিং শেষে সিরাত রিক্সা নিয়ে নাহিলের স্কুলে যায়। ছুটি হতে খুব বেশি সময় বাকি নেই। সে ভাড়া মিটিয়ে স্কুলের গেটের একপাশে অন্যান্য গার্জেনদের সাথে দাঁড়ায়। কিছুক্ষণ বাদেই স্কুল ছুটি হয়। একে একে ছাত্রছাত্রীরা বেরিয়ে আসে। শেষের দিকে বের হয় নাহিল। সিরাতকে দেখে চওড়া একটা হাসি
দিয়ে কাছে এসে জাপটে ধরে শরীরের সাথে তার গা এলিয়ে দেয়। সিরাত তাকে এক হাতে জড়িয়ে ধরে বলে, আব্বুর কি খুব বেশি কষ্ট হয়ে গেছে? আর বলো না, একটার পর একটা ক্লাস করে বিরক্ত হয়ে গেছি। টিফিন শেষ করেছো? হ্যাঁ, পুরোটা। গুড, চলো বাসায় যাই। বাসায় গিয়ে নিজে হাতে খাইয়ে দেব। দুজন হাতে হাত ধরে এগিয়ে চলে। তাদের পুরোটা সময় ধরে পর্যবেক্ষণ করে দুটো চোখ। সেই চোখে কি ছিল জানা নেই, তবে কিছু একটা ছিল। রওনকের ফোনে বেজে চলেছে সমান তালে। একটা সময় সে রিসিভ করলে ওপাশ থেকে ভেসে আসে কিছু কথা, যা শুনে তার চোয়ালো হাতের মুঠো শক্ত হয়ে আসে। মুখে উচ্চারিত হয় কেবল একটা বাক্যই, জানোয়ারগুলোর কলিজার মাপ দিতে হবে দেখছি। পরীক্ষার সময় নিকটে। সিরাতের ঢাকায় থাকার মেয়াদ ফুরিয়ে এসেছে। কাল বাদে পরশু রাজশাহী চলে যাবে, ফিরবে পরীক্ষা শেষ করে তবেই। নাহিল ও সিরাত দুজনেরই মন খারাপ। নাহিল যেতে চেয়েছিল, তবে তারও পরীক্ষা আছে সামনে, তাই রওনক এখন তাকে কোনোভাবেই যেতে দেবে না। রামিম এসে সিরাতকে নিয়ে যাবে। পরশু যাবে অনেক দিনের জন্য, তাই কিছু কেনাকাটা করতে হবে। তাই বিকেলে তিনজন বের হয় মার্কেটের উদ্দেশ্যে। প্রথমেই যায় রেগুলার পরার জন্য পোশাক কিনতে। সিরাতকে বরাবরই 2 পিসে দেখা যায়, তাই রওনক নিজে পছন্দ করে তার জন্য বেশ কয়েকটা সেট নেয়, সাথে 3 পিস নেয় 3টে। এরপর জুতো, কলেজ শু, শীতের জন্য ক্রিম, লোশন, আরও নানা জিনিস কেনা হয়। পরীক্ষা ফাইল থেকে শুরু করে কলম পর্যন্ত কিনে দিয়েছে। সব কিছু রওনক কিনলেও নাহিলও পরীক্ষা উপলক্ষে তার মাকে একটা ঘড়ি গিফট করতে চায়। তার জমানো টাকা দিয়ে সে কিনে দেবে। এ নিয়ে সিরাতের বেশ আপত্তি থাকে। সে বলে, আব্বু, বাবা কিনে দিক, তুমি পছন্দ করে দাও, তাহলেই তো তোমার গিফট করা হয়ে যাবে। না, তাহলে তো বাবারই কেনা হয়। সব কিছু কেন বাবা গিফট করবে? আমিও তোমাকে গিফট করতে চাই। সেটা তো দেবে, আগে বড় হও, তখন তুমি সব দেবে। বাবাকে কিচ্ছু কিনে দিতে হবে না। না, আমি এখনই দেব। তুমি বাবার দেওয়া সব গিফট নিয়ে যাবে। সবাই বলবে নাহিল কি দিয়েছে পরীক্ষার জন্য, তখন কি বলবে? হ্যাঁ, বলবে একটা ঘড়ি পছন্দ করে দিয়েছে। সবাই কি ভাববে তখন? আমার একটা প্রেস্টিজ আছে না? নাহিলের কথায় সিরাত ও রওনক দুজনেই হেসে ওঠে। রওনক তার সামনে হাঁটু গেড়ে বসে বলে, আমার বাবা তো দেখছি বড় হয়ে গেছে। আচ্ছা, তুমিই দেবে, ঠিক আছে, এবার চলো। আপনিও ওর সাথে তাল মেলাচ্ছেন? আপনি জানেন ও কতদিন ধরে টাকাগুলো জমাচ্ছে? নাহিল কাচুমাচু করে বলে, ওটা আমি তোমার জন্যই জমিয়েছিলাম। আগে তো আমার মাম্মা ছিল না, তখন দিতে পারিনি। বাবাকে শুধু জন্মদিনে গিফট দিতে পারতাম। অন্য সময় বাবাকে কিছু দিতে চাইলে বকতো। এখন তো মাম্মা আছে, তাই এখন দেব, এই জন্য জমিয়েছি। সিরাতের নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মনে হয়। এত সুখ সে কোথায় রাখবে? এরা বাবা ছেলে এত আদরে যত্নে রেখেছে তাকে, সবটাই তার কাছে স্বপ্ন মনে হচ্ছে। এই বুঝি স্বপ্নটা ভেঙে যাবে। রওনক তার ছেলেকে তার মতো করেই বড় করেছে। তার চোখ দুটো চকচক করে ওঠে, আলগোছে তা আড়াল করে নেয়। নাহিলের জেদের কাছে হার মেনে তারা যায় ঘড়ি কিনতে। বেশ সুন্দর একটা ঘড়ি কিনেছে সে। তাকে গিফট দিতে পেরে নাহিলের খুশি দেখে কে। তারা রাতের খাবার বাইরে একটা রেস্টুরেন্টের থেকে খেয়ে বাড়ি ফেরে। বাসায় ফিরে রওনক জিনিসগুলো নিয়ে নাহিলের রুমে রেখে আসে, কেননা সে জানে এখন এই সব উল্টে পাল্টে দেখবে আর পুরো ঘর ছড়াবে। রওনকের ঘরে ছড়ালে সেগুলো রওনককেই গোছাতে হবে। নাহিলের ঘরে থাকলে নাহিল ও সিরাত দুজনে মিলে গোছাবে। তাই সে আর রিস্ক নেয় না। সে সব জিনিস নিয়ে নাহিলের ঘরে রেখে চলে যায়। নাহিল ও সিরাত দুজনে বসে বসে আজকে কেনা জিনিসগুলো দেখছে। একটা একটা জিনিস পরে ঘুরে ফিরে দেখছে, আর নাহিল বিভিন্ন মন্তব্য করছে। এটাতে ভালো লাগছে, ওটাতেও বেশি ভালো লাগছে। তার মতে তার মা যাই পড়বে তাতেই সুন্দর। সব দেখা হয়ে গেল, দুজনে মিলে আবার গুছিয়ে রাখে। অন্যদিকে সোফায় মুখোমুখি বসে আছে দুজন লোক। একজন সোফার পায়ের উপর পা তুলে বসা, অন্যজন সোজাসুজি মুখ করে বসা। তা বলো, খবর কত দূর? স্যার, একটা মেয়েকে সাথে দেখা যায় প্রায় সময়। নাওয়াদ
বাবার স্কুলের সামনে দেখা যায়। তাদের দুজনের সম্পর্ক বেশ গভীর বলেই মনে হয়। মেয়েটাকে খুব ভালো করেই চেনে। মেয়েটার বয়স কেমন? এই 18 বা 19 হতে পারে। তাহলে তো যেটা আন্দাজ করছি তা হওয়া সম্ভাবনা খুব কম, তবুও শিওরভাবে বলা যাচ্ছে না। ছবি ওঠাওনি কোনো? লোকটা কাচুমাচু মুখ করে বলে, স্যার তাদের দেখতে এতটা মগ্ন ছিলাম ছবি ওঠানোর কথা মনেই ছিল না। লোকটা দাঁড়িয়ে পড়ে গর্জন ছাড়ে, গাধা কোথাকার! এই জন্য টাকা দিয়ে পুষি তোমাদের? কোনো কাজেরই না। তোমাদের রেখে লাভটা কি? একটা কাজ দিয়েছি তাও ঠিকভাবে করতে পারছো না। ছেলেটাও তার দেখাদেখি উঠে দাঁড়ায়, ভয়ে অস্থির হয়ে ওঠে, আতঙ্কিত হয়ে বলে, সরি স্যার, সরি, প্লিজ আর একটা সুযোগ দেন। এবার ছবিসহ সব ইনফরমেশন আপনার সামনে হাজির করব। তোমার কি মনে হয় ও একবার টের পেলে আমাদের জন্য আর কোনো সুযোগ রাখবে? এত বছরেও ছেলেটার কাছেই পৌঁছাতে পারলে না। স্যার একটা সুযোগ দিন, কথা দিচ্ছি আপনাকে খুশি করে দেবো এবার। লোকটা কপালে হাত দিয়ে বসে পড়ে, কিছু সময় চিন্তা ভাবনা করে বলে, এটাই তোমার শেষ সুযোগ। এবার না পারলে আর তোমার চেহারাটা আমাকে দেখাতে আসবে না। ছেলেটার চোখে ঝিলিক দেখা যায়, হাসি মুখে বলে, ধন্যবাদ স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, এবার সব আপনার কথা মতোই হবে। রাত তখন প্রায় 12টার কাছাকাছি। সিরাত ও রওনক পাশাপাশি শুয়ে আছে, দুজনের চোখ ঘরের ছাদের দিকে। কারোর মুখে কোনো কথা নেই। সিরাতের মনে কিছু প্রশ্ন জাগে, কিন্তু সাহস করে বলতে পারছে না। অনেক চিন্তা ভাবনা করে এগিয়ে যায় রওনকের দিকে। রওনক দুহাত মাথার নিচে দিয়ে চিত হয়ে শুয়ে আছে, চোখ খোলা। সিরাত তার মাথার নিচ থেকে টেনে এক হাত বের করে তা মেলে রাখে, সেখানে মাথা রেখে মিশে যায় তার সাথে। রওনক এক পলক চায় তার দিকে। সিরাত এবার মুখ খুলে বলে, একটা কথা বলবো? বলো। আচ্ছা, নাহিলকে কখনো ওর মা দেখতে চায় না? রওনক তার দিকে তাকায়। সিরাতও তার দিকেই তাকিয়ে আছে। তার মুখ দেখেই বোঝা যাচ্ছে সে এই প্রশ্নের জবাব দিতে ইচ্ছুক নয়। সিরাত এবার উঠে রওনকের মুখে দিকে ঝুঁকে দুগালে হাত রেখে বলে, বলেন না প্লিজ, একদিন বলেন, আর কখনো আপনাকে জিজ্ঞেস করব না এই বিষয়ে কিছু। প্লিজ পাখি, অন্য কোনো টপিকে কথা বলো। সিরাত রওনকের আরও কাছে এগিয়ে যায়, কপালে কপাল ঠেকিয়ে বলে, বলুন না একবার, আর কখনো আপনাকে কষ্ট দেয় এমন কথা বলবো না। আমার খুব জানতে ইচ্ছে করে, এমন কী কারণ ছিল যার কারণে আপনার মতো একজন মানুষকে ফেলে চলে যেতে পারে, নাহিলের মতো একটা ছোট ছেলেকে রেখে চলে যেতে পারে? প্লিজ বলুন না। রওনক দীর্ঘশ্বাস ছেড়ে সিরাতের চোখে চোখ রাখে, বলে, স্বামীর মুখে অন্য নারী যে কিনা তোমার সতীন হয় তার কথা শুনতে খারাপ লাগবে না? সিরাত তার চোখে দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলে, আমি অন্য নারী নয়, আমি আমার স্বামীর মাঝে তৈরি হওয়া ক্ষতের কারণ জানতে চাই। কেন সব কষ্টগুলো নিজের মাঝে তালাবদ্ধ করে রাখতে চান? আপনিও একজন মানুষ, আপনারও শ্বাস নেওয়ার অধিকার আছে। কেন এমন দমবন্ধ হয়ে থাকেন? আপনি জানেন আপনার কষ্টগুলো আমাকে কষ্ট দেয়। সিরাত থামে, আবারও বলতে শুরু করে, যখন আপনি এক মনে নাহিলের চেহারার দিকে তাকিয়ে থাকেন তখন আপনার চোখগুলো অনেক কিছু বলে। রওনক, আমি আপনার শুধু শরীরকে স্পর্শ করতে চাই না, আপনার মনটাও স্পর্শ করতে চাই। সিরাত এগিয়ে এসে আবারও দুগালে হাত রাখে, আঙুলগুলো হালকা করে ছুঁয়ে দেয় ভঙ্গুর পুরুষের চোয়াল। সেই ছোঁয়ায় ধীরে ধীরে গলায় নেমে আসে। রওনকের শরীরে কম্পন সৃষ্টি হয়। সে সিরাতের হাতটা চেপে ধরে, বলে, প্লিজ এসব জানতে চেও না। আমি তোমাকে আমার যন্ত্রণার ভাগিদার বানাতে চাই না। আমি তুমি কি আলাদা রওনক? যা তোমার তাই তো আমার, এটা তো তুমিই বলো। যদি তোমার সুখের ভাগিদার হতে পারি তবে দুঃখগুলো কেন তোমার একার হবে? আমি তোমাকে সুখী রাখতে চাই। সিরাত তার দিকে তাকিয়ে বলে, আমি তো সুখেই আছি। যার পাশে এমন একজন স্বামী, নাহিলের মতো একজন ছেলে আছে, তার কি সুখের অভাব থাকতে পারে? অভাগী তো সে যে এইসব পেয়েও হারিয়েছে। রওনক তার দিকে তাকিয়ে মুচকি হাসে। তার হাসিতে ছিল এক রাস না বলা আর্তনাদ। আঙুলগুলো রওনকের গালে স্লাইড করতে করতে বলে, আপনারা তো দুজন দুজনকে ভালোবাসতেন। হ্যাঁ, তাহলে কেন আলাদা হয়ে গেলেন? তোমার খুব কৌতূহল না?
আমাদের সম্পর্ক নিয়ে তোমাকে সব বলবো, তবে কথা দাও সব শুনে কষ্ট পাবে না, আমার থেকে দূরত্ব বজায় রাখবে না, আমাদের ছেড়ে চলে যাবে না, আমি আর কোনো আপনজন হারাতে পারবো না। সিরাত রওনফের কপালের চুলগুলো সরিয়ে বলে, আমার সব রাস্তার গন্তব্য তো আপনি, কোথায় যাব আপনাদের রেখে? রওনফ দীর্ঘশ্বাস ফেলে ডুব দেয় অতীতের পাতায়। যখন আমি নাহিলের মায়ের প্রেমে পড়ি তখন বয়স হবে হয়তো 18 কি 19। সদ্য ভার্সিটিতে পা রেখেছিলাম দুজনকে পাগলের মতো ভালোবাসতাম। বছর 2 গড়াতেই ওর বিয়ে ঠিক করে ওর পরিবার। ও কাঁদতে কাঁদতে এসে জানায় সে কথা। অল্প বয়স, তার উপর বেকার, না বাড়িতে বললে মা মানবে না বাবা। আমার বাড়িতে জানাজানি হলে সবাই তো খুব রাগ। দুজনে গোপনে বিয়ে করলাম। এরপর আব্বু তো আমার মুখটাও দেখতে চাইতো না, শুধু ত্যায্য করতে বাকি রেখেছিল। কোনো খরচ দেবে না, টিউশনি করতাম দুজনে। একটা সময় অপ্রত্যাশিতভাবে নাহিল আসে পেটে। অভাবের সংসারে আরও অভাব, একে এক করে ওর সব টিউশনি ছেড়ে দেই। দিন রাত পরিশ্রম করতাম। মেডিকেলের স্টুডেন্ট হওয়ার চাহিদা ভালো ছিল। একটা পার্ট টাইম জব নিলাম, দিনে ক্লাস করতাম, একটা কোচিং সেন্টারে চাকরি নিলাম। দিনের বেলা ওগুলোই করতাম, সন্ধ্যার পর কাজে যেতাম আর রাত 10টা পর্যন্ত। এত অভাবে থেকেও কখনো ওর মুখে কষ্টের ছাপ দেখিনি। রোজ বাড়ি ফিরলে নিজে হাতে খাবারটা পর্যন্ত খাইয়ে দিত। একটা সময় আলগোছা ছেলেটাকে একটু একটু করে গুছিয়ে নিল। রাত বাড়লেই পেটের ব্যথা বাড়ত, কিন্তু কখনো মুখ ফুটে বলতো না, কারণ সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে রাতের বেলা একটু বিশ্রাম পেতাম। সেই সময়টুকু আমাকে আর অশান্তি দিতে চাইতো না। একটা সময় নাহিল এলো, রিজিকে বরকত বাড়ল। ঢাকার এক নামকরা অ্যাডমিশন কোচিংয়ে চাকরি পেয়ে যায়। নাহিলের মাও চেষ্টা চালিয়ে একটা কিন্ডারগার্টেনে জব নেয়। তাকে নিষেধ করলে সে বলতো আমাদের একটা ছেলে আছে, আমরা যে কষ্টের মধ্যে দিয়ে জীবন পার করছি আমার ছেলেকে সেই কষ্ট অনুভব করতে দেব না। এভাবেই দিন যায়, নাহিলও বড় হতে থাকে। রওনফ থামে, গলা তার ধরে আসে, চোখ জ্বালা করছে তার। সিরাত তার কষ্টটা হয়তো অনুভব করতে পারে। সিরাত তার এক হাত তুলে রওনফের চুলের মাঝে চালান দেয়, হাত বুলাতে থাকে তার মাথায়। একটা ভরসার হাত পেয়ে রওনফ আবারও বলতে শুরু করে, জানো তো, এই যে এত কষ্ট ছিল, এত অভাব ছিল, আমরা কখনো অসুখী থাকিনি। আমি খুবই অগোছালো অবুঝ একটা ছেলে ছিলাম। ও আমাকে নিজে হাতে গুছিয়ে দিয়েছে। আমার সব বাচ্চামোগুলো হাসি মুখে মেনে নিত। বলে না, ছেলেদের বুঝ হয় দেরিতে মেয়েদের থেকে। আমাদের ক্ষেত্রেও তেমনই হয়েছে। ও খুব বুঝদার একটা মেয়ে ছিল। নাহিল হয়তো ওর মায়ের মতোই হয়েছে। ওর পরিবার শুরু থেকে আমাদের সম্পর্কটা মেনে নেয়নি। হঠাৎ একদিন ওর বাবা মা ভাই আর একটা মামাতো ভাই ছিল, তারা এসে হাজির হয় আমাদের ছোট্ট বাসায়। তারা নাতি দেখে ভীষণ খুশি হয়। ও তখন বাপের বাড়ির লোকজনের আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়ে। আশ্চর্যজনকভাবে তারা মেনে নেয় আমাদের সম্পর্কটা। এরপর থেকে ও মাঝে মাঝেই নাহিলকে নিয়ে ও বাড়ি যেত, তারাও আসতো। এটাই হয়তো কাল হয়ে দাঁড়ায় আমাদের মাঝে। ও হাসি মুখে ও বাড়ি গেলেও তিরিক্ষি মেজাজে ফিরে আসতো। আস্তে আস্তে যখন সেটা বুঝতে পারলাম, ও বাড়ি যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করি। তাতেই আস্তে আস্তে সম্পর্কে ফাটল ধরে। একদিন তুমুল ঝগড়া বাঁধিয়ে সে বাড়ি যায়। এরপর প্রায় সপ্তাহখানেক পর একটা ডিভোর্সের কাগজ পাঠায়। আমার দুনিয়া তখন দুলে ওঠে। তার থেকে আলাদা হওয়ার কথা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। রওনফের কণ্ঠ ক্রমশ ভেঙে আসে, চোখ দুটো ছাদের দিকে নিবদ্ধ বড় বড় করে নেয়। সিরাত এক পলক তার দিকে চেয়ে মুখটা নামিয়ে আনে তার দিকে, কপাল ছুঁয়ে দেয় নরম উষ্ণ দাবিদার অধৈর্যগোল। রওনফ চোখ বুজে নেয়, চোখের কোণ ঘেঁষে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। তিল তিল করে গড়ে ওঠা শক্ত পুরুষটা এক নিমেষেই ভেঙে পড়েছে। সিরাত কপালে ঠোঁট ঠেকিয়ে রেখেই বলে, আর বলতে হবে না। আপনার কষ্ট হচ্ছে, শুনতে হবে তোমার। আমার অস্তিত্বই ছিল ওরা দুজন। ও আমার ছেলেটা কেউ নিয়ে চলে গেল। ওকে কল করি, মেসেজ করি, ও কোনো সাড়া দেয় না।
কেন থাকতে চায় না, কি ভুল কিছুই বলে না। আমি কতদিন ওদের বাড়ির সামনে গিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছি। এরপর 6 দিন পর মেসেজ করে বলে যদি আমি ডিভোর্স পেপারে সিগনেচার না করি তবে ও নিজে সুইসাইড করবে, সাথে আমার ছেলেটাকেও মারবে। এরপরে বাধ্য হয়ে পেপারে সাইন করি। আইনি প্রক্রিয়ায়, ইসলামী প্রক্রিয়ায় উভয়ভাবেই সে আলাদা হয়ে যায় আমার থেকে। ডিভোর্সের কারণ হিসেবে যা শোনায় তা শুনে আমি নিজেই হতবাক হয়ে যাই। বলে আমার কোচিংয়ের কোনো ছাত্রীর সঙ্গে সম্পর্ক আছে। সেসব জেনে যাওয়ার পর আমাকে বাধা দিতে চাইলে আমি নাকি তার গায়ে হাত তুলি। আরও কত কত অভিযোগ দাঁড় করায় আমার বিরুদ্ধে। এর মাঝে কখনো সামনাসামনি দেখা দেয়নি। এরপর বললাম আমার ছেলেটাকে অন্তত আমায় দাও, সে তাকেও দেবে না, দেখাও করতে দিত না। পরে না পেরে আইনি সহায়তা নিই। আইন কি আর একজন অপরাধীর বিরুদ্ধে রায় দেয়? অনেক ঘুরেছি কোর্টের বারান্দায়। অনেক দিন পর হয়তো আমার জন্য মায়া হয় একটু, সে ছেলেকে দিতে রাজি হয়। সেই সুযোগে আমি সব লিগ্যাল কাগজপত্রের মাধ্যমে নাহিদের অভিভাবকত্ব পাই। সেদিন যে চলে গেল তারপর কখনো দেখাও হয়নি, কথাও হয়নি। নিজেকে সঠিক প্রমাণ করার একটা সুযোগও দেয়নি। সব কিছু সামলেছে ওর পরিবার। রওনকের লাস্টের কথাগুলো জড়িয়ে যায়। পুরুষ মানুষ বলেই হয়তো এখনও নিজেকে ধরে রেখেছে। সিরাত তার মাথাটা উঁচু করে বুকের সাথে চেপে ধরে। রওনক কান্না জড়িত কণ্ঠে বলে বিশ্বাস করো আমার বিরুদ্ধে আনা প্রতিটা অভিযোগ মিথ্যা ছিল। আমি বিশ্বাস করি আপনাকে। ও তো কত বুঝদার ছিল। ও বলতো আমি মুখে না বললেও ও আমার চোখ দেখে আমার মনের কথা বুঝতে পারে। ও কেন বুঝলো না? আমি তো কিচ্ছু করিনি। ও কেন চলে গেল আমাকে একা রেখে? ও জানতো না আমি ওকে ছাড়া থাকতে পারবো না? রওনক থামে, ধীরে ধীরে ফুঁপিয়ে উঠতে থাকে। সিরাত শুনেছে পুরুষ কখনো অল্প আঘাতে কাঁদে না। আঘাতটা যখন আপন মানুষ থেকে পায় অন্তর্ভেদ করে তখন তারা কাঁদে। রওনক তার বুকের মাঝ থেকে বলল সব মিথ্যা ছিল। ও একটুও বুঝতো না আমাকে, একটুও ভালোবাসতো না আমাকে। ভালোবাসলে কি এভাবে ফেলে রেখে যেত না তো? ওর জন্য পরিবার থেকে দূরে সরে গেছি, সবাইকে কষ্ট দিয়েছি। ও কি করলো? স্বার্থপরের মতো আমাকেই একা রেখে চলে গেল। সিরাত আর সহ্য করতে পারে না। সে রওনকের মাথাটা শক্ত করে বুকে চেপে ধরে বলে আল্লাহর দোহাই লাগে চুপ করুন আপনি, আমি আর সহ্য করতে পারছি না। কেন পারবে না? কষ্ট শুধু তোমাদের একার হয়, আমার কষ্ট হয় না? যখন 2 বছরের ছেলেটাকে নিয়ে একটা দিন পার করছি তখন কেমন লেগেছিল কেউ বুঝবে না তোমরা। সবাই সবার সুখটা নিয়েই ব্যস্ত ছিলে, আমার কষ্টটা বোঝার মতো কেউ ছিল না। সিরাত এবার শব্দ করে কেঁদে ফেলল। বলে আমার কাছে যদি কোনো উপায় থাকতো আমি তাকে আপনার কাছে এনে দিতাম, আপনার এই যন্ত্রণা থেকে মুক্তি দিতাম। রওনক এবার নির্জীব গলায় বলে ও আসবে না আমার কাছে। ও হারিয়ে গেছে আমার থেকে অনেক দূরে, আমার ধরা ছোঁয়ার বাইরে। ও আমাকে ভালোবাসেনি একটুও না। ও আমাকে পুরোপুরি ভেঙে দিয়ে চলে গেছে। সিরাত তার মুখটা তুলে টুকরো টুকরো অসংখ্য চুমুতে ভরিয়ে দেয়। ভেজা চোখ দুটোকে গভীরভাবে ঠোঁট ছোঁয়ায়। এগিয়ে যায় অধৈর্যগোলের দিকে। প্রথমবার নিজে থেকে ঠোঁটে ঠোঁট রাখে রওনকের। গভীর অবধিকার বোধ নিয়ে ঠোঁটে ঠোঁট চালায়, যেন যন্ত্রণাগুলো টেনে তার মাঝে নিতে চাইছে। ধীরে ধীরে তাদের ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। আজ আর ঠোঁটকাটা উন্মাদ রওনক নয়, আজ ছিল হৃদয় ভাঙাচোরা এক রওনক। সিরাত তার ঠোঁট দুটো রওনকের কানের কাছে নিয়ে ফিসফিসিয়ে বলে আমি সেই ভাঙাচোরা রওনককেই আবারও জোড়া লাগাবো। রাত প্রায় শেষের প্রহর। নতুন ভোরের সূচনা ঘটবে কিছুক্ষণ বাদে। দুটি ভগ্ন হৃদয়ের মানুষ একে অপরের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। রওনক সিরাতের বুকে মাথা রেখে শুয়ে আছে। সিরাত তার মাথায়
সমানে হাত বুলিয়ে যাচ্ছে, যেন নীরব সান্ত্বনা। মাঝে মাঝে মাথা তুলে পুরুষটির মাথায় চুমু খাচ্ছে। ছোঁয়ার মাঝে ছিল দাবি ও ভরসা। ভোরের আলো ফুটে যাচ্ছে। সিরাত এবার খোলা জানলার দিকে তাকিয়ে দেখল। শীতের রাতেও জানলাটা খুলে রাখা, শুধু পর্দা টেনে দেওয়া। হুড় হুড় করে ঠান্ডা বাতাস ঘরে প্রবেশ করছে। সেদিকে দুজনের কারোরই খেয়াল নেই। উঠবেন না? সকাল হয়ে এসেছে তো। থাকেন না একটু? থাকেন, তবে আগে ফ্রেশ হয়ে নেন। নিজেও যাচ্ছেন না, আমাকেও যেতে দিচ্ছেন না। আপনি ঘুমান, আমাকে তো ছাড়েন। এখন যাবে না তো কখন যাব? উঠে রান্না করতে হবে, নাহিলের স্কুল আছে। একটু না ঘুমালে সারাদিন গা ম্যাজম্যাজ করবে। আপনারও তো হসপিটালে যেতে হবে নাকি? আমার শান্তি তোমার সহ্য হয় না, তাই না? এখন ঘুমাও, পরে একবারে উঠবে। হ্যাঁ, ঘুম দিলে কখন উঠবো তার ঠিক আছে? নাহিল জেগে গেলে এসে ডাকাডাকি শুরু করবে, তখন লজ্জায় মাথা কাটা যাবে। আমার ছেলে যথেষ্ট বুঝদার, জানে কখন ডাকাডাকি করতে হয় আর কখন ডাকতে হয় না। সিরাত তাকে দুহাতে ঠেলতে থাকে। একটা সময় বিরক্ত হয়ে সে সিরাতকে ছেড়ে দিয়ে উল্টো দিকে ঘুরে শুয়ে পড়ে। বলে, তুমি যাচ্ছ যাও, আমাকে ডাকবে না, আমি ক্লান্ত, ঘুম পাচ্ছে। সিরাত উঠে গিয়ে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যেতে যেতে তাকে বলে, আমি বের হলেই আপনি যাবেন। এক কথা যেন দুবার বলতে না হয়। ঘুমিয়ে পড়লে খবর আছে, এই ঠান্ডা পানি গায়ে ঢেলে দেব। আমি ঘুমোবো একটু, ভীষণ ঘুম পাচ্ছে। ঘুমোতে নিষেধ করিনি, কিন্তু আগে শাওয়ার নেবেন, তারপর যত ইচ্ছা ঘুমাবেন। আর কোনো কথা শুনতে চাই না। আচ্ছা, ঘুমোবো না, যাও এবার। ঘুমোবেন না কিন্তু? না, ঘুমাচ্ছি না। দিনের আলো ফুটেছে অনেকক্ষণ। জানলা থেকে আলো মুখে পড়তে সিরাতের ঘুম আলগা হয়। পাশ থেকে ফোনটা নিয়ে দেখে 7টা বেজে গেছে। হুড়মুড় করে উঠে বসে। পাশ ফিরতেই দেখা মেলে এক গম্ভীর পুরুষের স্নিগ্ধ মুখশ্রী। মানুষ ঘুমিয়ে থাকলে বোধহয় সবচেয়ে বেশি সুখে থাকে। ঘুম মানুষকে দুনিয়ার চিন্তা ঝুট ঝামেলা থেকে দূরে রাখে। তেমনি পাশে থাকা এই পুরুষটির মধ্যে কত ব্যথা লুকায়িত আছে, কখনো কাউকে বুঝতে দেয়নি। সে এগিয়ে গিয়ে তার সাথে মিশে যাওয়া কপালে পড়ে থাকা চুলগুলো হালকা হাতে সরিয়ে দেয়। কান্নার ফলে চোখ দুটো বেশ ফোলা ফোলা লাগছে। চোখের পাতাগুলো একটু ছুঁয়ে দেয়। পাপড়িগুলো বেশ বড়, ঘন ঘন। তার চেহারার বোধহয় চোখ দুটোই বেশি আকর্ষণীয়, মায়াবী। না, পুরো পুরুষটাই একটা মায়া। আস্তে আস্তে পুরো মুখে হাত বোলায়। মানসপটে ভেসে ওঠে রাতের দৃশ্য। কানে ভাসে এক হৃদয় ভাঙা পুরুষের আর্তনাদ। ভাবতেই আটকে ওঠে সে। আঘাত কতটা গভীর হলে একটা 33 বছরের পুরুষকে কাঁদতে পারে। সিরাত বুঝেছে, এ পুরুষটার হৃদয় বিশাল একটা অংশ জুড়ে আজও সেই নারীর বাস। যতই না দেখাক, তবুও প্রতিটা কথা, প্রতিটা অশ্রুকণা বুঝিয়ে দেয় সেই নারী তার জন্য কী ছিল। সিরাত ভাবে, একটা মানুষ কিভাবে একটা মানুষকে এত ভালোবাসতে পারে? জোরদার অভিমান, ক্ষোভ, ঘৃণার নিচে চাপা পড়েছে সেই ভালোবাসা। সিরাত মনে মনে ঠিক করে, সে এই পুরুষটাকে আগলে রাখবে, কখনো ভাঙতে দেবে না। আর জানে না কখনো ভালোবাসতে পারবে কি না, তবে দায়িত্ব মায়া থেকে তো করতেই পারে। এই লোকটাও তো তাকে কত আগলায়, কত যত্ন করে। সেও না হয় করবে। এই লোকটার জন্য আয়না হয়ে উঠবে সে। ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে সে। রওনাফের কপালে ভরসার উষ্ণ পরশ দিয়ে সরে আসে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে সোজা চলে যায় রান্নাঘরে। কাল চলে যাবে। বাপ ছেলেকে রেখে রাজশাহী। ছেলে তো তার জন্য পাগল। যাওয়ার কথা শুনলেই তার মুখ আধারে ছেয়ে যায়। ছেলে যে তাকে ছাড়া খুব একটা ভালো থাকবে না সে জানে। বাপ কি করবে কে জানে। সে তো সিরাতের যাওয়ার দিন ঠিক করার পর থেকেই মুখটা আরও গম্ভীর হয়ে গেছে। তাদের কথা ভাবতেই তার মুখে হাসি ফুটে ওঠে। কতই না অদ্ভুত ভালোবাসা ছাড়া কেবল দায়িত্ব, প্রয়োজনবোধ, মায়া থেকে তারা টিকে আছে সংসার নামক রঙ্গখানায়। কে বলে ভালোবাসা ছাড়া সংসার হয় না? কই, তারা তো বেশ আছে। নাহিলের মতো আদুরে একটা ছেলে আছে তার। রওনাফের মতো দায়িত্ববান পুরুষ আছে তার
পাশে, আর কি লাগে। তার চিন্তাভাবনার মাঝেই পেছন থেকে একজোড়া হাত তার কোমর আঁকড়ে ধরে। ছোট ছোট দুটো হাতের মাঝে বাধা পড়েছে সে পেছন থেকে টেনে তাকে সামনে নিয়ে আসে, বলে, ঘুম ভালো হয়েছে বাবা? হুম। মুখ ধুয়েছ? হুম। না। যাও তাহলে ব্রাশ করে হাত মুখ ধুয়ে এসো। পরে যাই, ভীষণ ঠান্ডা লাগছে। এখনই যাবে? অপরিষ্কার ছেলেদের জন্য কোনো আদর নেই। তুমি দিন দিন পচা হয়ে যাচ্ছ। হ্যাঁ, আদর দিলে ভালো, আর না দিলেই পচা। যাও তাহলে, আমাকে আর ধরবে না, আমি তো ভালো না। ওহো, মজা করছিলাম তো, এক্ষুনি যাচ্ছি আমি। এই তো সোনা ছেলে আমার, ফ্রেশ হয়ে বাবাকে ডেকে দেবে, কেমন? ওকে। নাহিল তাকে ছেড়ে দিয়ে ঘরের দিকে যায়। সিরাত ফ্রিজ থেকে এক এক সবজি মাছ বের করে রান্নার জন্য প্রস্তুত করে। তাদের বাসায় মাছ রান্নাটা খুব কমই হয়। নাহিল এবং সে কেউই মাছ পছন্দ করে না। রওনক যেদিন বকাঝকা করে সেদিন একটু খায়। গতকাল রওনক বলেছে আজ একটা মাছের আইটেম করতে, তার কথাতেই আজ মাছ রান্না করছে। আজ কোচিংয়ে সিরাতের শেষ দিন। শেষ সময়ে এসে যদি তাকে কোচিংয়ে না দেওয়া হতো তাহলে কি যে হতো সে জানে না। রোজ নিয়ম করে কোচিং, সাথে রওনকও তাকে পড়াশোনায় অনেক সহায়তা করেছে। রওনকের কাছে যত বকা খেয়েছে তার 80% পড়ার জন্যই, বাকি 20% তার আর নাহিলের অকাজের জন্য। তিনজন একসাথে খেতে বসেছে। সবার সামনে খাবার প্লেটে রওনক খেতে শুরু করেছে। বাকি দুজন প্লেট সামনে নিয়ে বসে আছে। রওনক খাওয়ার মাঝে তাদের দিকে তাকিয়ে দেখে কারোরই প্লেটের খাবার নড়ছে না। তা দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, কি ব্যাপার, খাচ্ছ না কেন? নাহিল, খাবার নড়ছে না কেন? খাইয়ে দেব? নাহিল উপর নিচে মাথা নেড়ে মানে দাও। নাহিলের প্লেট টেনে নিয়ে ভাত মেখে মুখে তুলে দেয়। এদিকে সিরাত চুপচাপ বসে আছে। তুমি খাচ্ছ না কেন? তোমাকেও খাইয়ে দিতে হবে? সিরাত যেত এত সময় ধরে এটাই শুনতে চাইছিল। সে উপর নিচে মাথা নাড়ে। রওনকের কপালে বিরক্তির রেখা ফুটে ওঠে। নাহিল, উঠে আমার চেয়ারে এসো। নাহিল আর রওনক উঠে চেয়ার পরিবর্তন করে। রওনক মাঝে এক পাশে বউ আর এক পাশে বাচ্চা। সিরাতের প্লেটের খাবার নাহিলের প্লেটে নিয়ে একে একে দুজনকে মুখে তুলে দেয়, পাশাপাশি নিজেও খেয়ে নেয়। নিজেরা যে হাত দিয়ে খাবে না এটা তো শুরুতেই বললে হতো। এত সময় ভং ধরে বসে থাকার তো প্রয়োজন ছিল না। সিরাত খাবার চিবোতে চিবোতে বলে, আগের দিনের কথা মনে আছে, একটু বলেছিলাম খাইয়ে দিতে, তখন ঝাড়ি মেরেছিলেন। সেদিনের কাজটাও নিশ্চয়ই ভুলে যাওনি। তার জন্যই তো ঝাড়ি মারতে হবে। কথা না বাড়িয়ে চুপচাপ খাও, নাহিলে স্কুলে দেরি হয়ে যাচ্ছে। তিনজন একসাথে খাওয়া শেষ করে। নাহিল ও রওনক ঘরে চলে যায়। সিরাত একে একে প্লেটগুলো নিয়ে বেসিনে রেখে আসে। এরপর তিনজন বেরিয়ে এসে ঘর থেকে প্রথমে নাহিলকে স্কুলে রেখে আসে, এরপর সিরাতকে কোচিংয়ে নিয়ে যায়। কোচিংয়ের সামনে এসে গাড়ি থামে। সিরাত গাড়ি থেকে নামবে এমন সময় রওনক তার এক হাত ধরে বলে, আজ নিতে আসবো কেমন? তারপর একসাথে নাহিলকে আনতে যাব। অপেক্ষা করবে, পাকামি করে আবার চলে যেও না স্কুলে। সিরাত বাধ্য মেয়ের মতো মাথা নাড়ে। রওনক তার হাত দুটো তুলে একটা উষ্ণ পরশ এঁকে দিয়ে হাত ছেড়ে দেয়। সিরাতও চলে যায় কোচিংয়ে। রওনক গাড়ি ঘুরিয়ে হসপিটালের দিকে যায়। গাড়ি পার্ক করে বের হতেই দেখা হয় রায়হানের সাথে। রায়হান হাসি মুখে এগিয়ে যায় বন্ধুর দিকে। এগিয়ে গিয়ে কাঁধে হাত রেখে বলে, আজকাল তোর চেহারা কেমন গ্লো করে, চোখের ডাক্তার দেখা, তাহলে ঠিকঠাক দেখবি। না রে ভাই, সত্যি রে, তোরে কেমন সজীব লাগে, আগে সেই নির্জীব ভাবটা নেই। কি জানি, চল ভেতরে যায়। তারা দুজন হসপিটালের ভেতরে প্রবেশ করে। রওনক তার কেবিনে চলে যায়, সাথে আছে রায়হান। দুজন মুখোমুখি বসা চেয়ারে। বেশ অনেক দিন ধরে আড্ডা দেয় না, আজ সময় পেয়েছে তাই দুজন বসে আছে। তারপর বল, তোর কি খবর? ভাবি কেমন আছে? অনেক দিন বাসায় আসে না। ওর শরীরটা আজকাল ভালো যাচ্ছে না। কেন, কি হয়েছে? আমার মনে হয়
তুই খুব শীঘ্রই চাচা হতে চলেছিস। শিওর না, ধারণা করছি মাত্র। এমনটা হলে তো আলহামদুলিল্লাহ। তা এমন মেয়ে মানুষের মতো লজ্জা পাচ্ছিস কেন? জানি না ভাই, কিন্তু আমি বাবা হব ভাবতেই কেমন লজ্জা লাগছে। তোরা নিশ্চয়ই ভাববি আমি ওইসব অকাজ করেছি। রওনাফ তার কথা শুনে আহাম্মক বনে যায়। ৩৩ বছরের একটা লোকের মুখে এই কথা মানায়? আল্লাহ তোকে একটু বুদ্ধি দান করুক। ভুল কি বলেছি? তোরা যে বদ ভাবতেই পারিস। তোর কি ধারণা তোকে এতকাল আমরা শুদ্ধ পুরুষ ভেবে এসেছি? ন্যূনতম লজ্জা থাকলে ওই টপিক এখানেই বন্ধ কর। আমার মুখ খোলাস না, তাহলে তোর ইজ্জত থাকবে না। রায়হান আর কথা বাড়ায় না। দুজনের মাঝে বেশ কিছু সময় নীরবতা চলে। একটা সময় রায়হান মুখ খোলে, কাল তো ভাবি রাজশাহী যাবে পরীক্ষা দিতে। আর 5 দিন বাকি পরীক্ষা। কি করবে আল্লাহই জানে। চিন্তা করিস না, ভালোই করবে। চিন্তা কি আর সাধে করি? সারা বছর তো পড়েনি, লাস্ট 2 মাস শুধু গায়ে হাত তুলতে বাকি ছিল। বই ধরলেই অ্যালার্জি উঠে যায়। আর আছে আমার ছেলে, দুজন এক জায়গায় বসলে পড়ার পও হয় না। বাধ্য হয়ে দুজনকে দুটো রুমে বসাতাম। থাক ভাই, কি করবি বল, দুজনেই তো ছোট। তবুও যে মানিয়ে গুছিয়ে নিয়েছে এটাই অনেক। কজনই বা পারে এটুকু? সেটা শুরু থেকেই যেভাবে সংসার আঁকড়ে ধরেছে সেটা কজন পারে? আমি তো ভয়েই ছিলাম ওকে নিয়ে। তোকে এখন একদম অন্যরকম লাগে, একদম ফ্যামিলি ম্যান বলতে যা বোঝায় তাই। নাহিলটা এক সময় কত চুপচাপ ছিল, মনমরা থাকতো। এখনকার নাহিলকে চেনাই যায় না। একটা মেয়ে এসে তোদের 2 বাপ বেটাকে পুরো পাল্টে দিয়েছে। রওনাফ হালকা হেসে মাথা নিচু করে নেয়। সত্যি, কয় মাসের মধ্যে তার মধ্যে কত পরিবর্তন এসেছে। একটা সময় তার ভাবনায় থাকতো কেবল তার সন্তান। এখন তার মন মস্তিষ্ক জায়গা করে নিয়েছে 19 বছরের একটা ভোলাভালা মেয়ে, যে কিনা তার ধমকে চুপ হয়ে যায়, আবার পায়ে পা লাগিয়ে ঝগড়া করে। সময়ে সময়ে কত বুঝদারের মতো কাজ করে, আবার সময়ে সময়ে এমন বাচ্চামি করে যা তার সাথে যায় না। নাহিলের বন্ধু আবার নীরবে হয়ে উঠেছে তার মা। কখনো মা হওয়ার দাবি রাখিনি, তবুও এক বাক্যে তাকে মাই বলা যায়। আমি কখনো ভাবিনি আমার ছেলে এভাবে হাসবে, খেলবে। আমি আমার ছেলেকে এত বছরে এত উৎফুল্ল দেখিনি। দোয়া করি তোরা অনেক সুখে থাক, অনেক অনেক আনন্দে থাক। তোদের সুখে যেন কারোর নজর না লাগে। কোচিং শেষে সিরাত অপেক্ষা করছে রওনাফের জন্য, গেটে দাঁড়িয়ে আছে। কোচিং শেষে কল করেছিল রওনাফকে, সে জানিয়েছে আসছে। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে একটা ছেলে এগিয়ে আসে তার দিকে। সিরাত ছেলেটাকে এগিয়ে আসতে দেখে একটু গুছিয়ে সরে দাঁড়ায়। ছেলেটা তার সামনে এসে দাঁড়ায়, হাসিমুখে বলে, হ্যালো, আমি সামির, এখানেই পড়ি। আপনার নাম কি? সিরাত ছেলেটার উপস্থিতিতে বেশ বিরক্ত হয়। একে তো তার জামাইয়ের খোঁজ নেই, আর এটা এসেছে আলগা ভাব দেখাতে। চোখ মুখে বিরক্ত ফুটিয়ে বলে, আপনিও আমাকে চেনেন না, আমিও আপনাকে চিনি না, তাই নাম দিয়ে কোনো কাজ নেই। আরে আপনি এত রেগে গেলেন? আমি এমনিতেই পরিচয় হতে এসেছি। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন তাই আর কি। তো কি দাঁড়িয়ে থাকলেই পরিচিত হতে হবে? আমি মোটেও ইন্টারেস্টেড না আপনার সাথে পরিচিত হতে। আপনি অন্যদের থেকে আলাদা। অন্য কোনো মেয়ে হলে এতক্ষণে নাম পরিচয় নাম্বার দিয়ে দিত। আপনি কি ভণ্ডামি করার জায়গা পান না? এমনিতেও দাঁড়িয়ে থাকতে থাকতে মেজাজ খারাপ হচ্ছে, তার উপর আপনি এক আপদেশে জুটেছেন। সামনে থেকে সরুন তো। ছেলেটা তার কথায় ভড়কে যায়। সাধারণত একটা দুটা কথায় মেয়েটা এমন রিয়েক্ট করবে সে ধারণা করতে পারেনি। তাদের কথার মাঝে রওনাফের গাড়িটা এসে দাঁড়ায় রাস্তার অপর পাশে। সিরাত তা দেখে ছেলেটাকে পাশ কাটিয়ে চলে যায়। রওনাফ তাকে দেখে পাশের সিটের দরজা খুলে দেয়। সিরাত ধপ করে এসে বসে পড়ে। সে বেজায় বিরক্ত, সাথে মেজাজও গরম। চটে আছো কেন? চটে আছি সাধে, পুরো 8 ঘন্টা দাঁড়িয়ে আছি। তার উপর এক লাফাঙ্গা এসেছে খাতির করতে। কোন লাফাঙ্গা? সিরাত বাইরে আঙুল দিয়ে গেটে দাঁড়ানো ছেলেটাকে দেখায় যে কারোর সাথে ফোনে কথা বলছে।
মুখের ভঙ্গি খুব সিরিয়াস। রওনক ছেলেটাকে দেখে চোয়াল শক্ত করে নেয়। পরিচিত এক মুখ। মুখ ঘুরিয়ে সিরাতের মুখের দিকে তাকায়, এক হাত গালে রেখে বলে, ঠান্ডা হও, রাস্তায় জ্যাম ছিল তাই লেট হয়েছে। বুঝেছি। আর ওই ছেলেটাকে নিয়ে ভাবা বাদ দাও। এইসব উঠতি বয়সের ছেলেরা এমনিই হয়। মেয়ে দেখলে ভাব জমাবে, নাম্বার নিবে, কদিন কথা বলবে, শখ মিটে গেলে নতুন একজন ধরবে। এদের ফাঁদে ভুলেও পড়তে যেও না। সিরাত ভ্রুকুচকে তাকায় রওনকের দিকে, বলে, আমি বিবাহিত সেটা বোধহয় আপনি ভুলে যাচ্ছেন। কি মনে হয় আপনাকে আমার? আরে সোনা, ওটা তো কথার কথা বলেছি। আমি জানি তুমি ভালো মেয়ে। এইসব চিন্তা ছাড়ো, চলো। তোমার ছেলে স্কুল ছুটি হয়ে গেছে এতক্ষণে। রওনক গাড়ি স্টার্ট দেয়। যেতে যেতে নজর ঘুরিয়ে নেয় কোচিংয়ের গেটের দিকে। শকুনি দৃষ্টি নিক্ষেপ করে ছেলেটার দিকে। তার মস্তিষ্কতে চলছে অনেক কিছু, তবে মুখভঙ্গি স্বাভাবিক। নাহিলকে স্কুল থেকে নিয়ে তারা বাসায় চলে আসে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষে বিশ্রাম নেয়। রওনক তাদেরকে দিয়ে হসপিটালে চলে যায়। বিকেলে রামিম আসে তাদের বাসায়। অনেক দিন বাদে ভাইকে পেয়ে সিরাত কি থেকে কি করবে বুঝতে পারছে না। নাহিল সোফায় বসে গল্প জুড়ে দিয়েছে রামিমের সাথে। সিরাত তার জন্য নাস্তা সাজিয়ে আনে। ভাইয়া, ভাবিকেও আনতে। কালই তো যাবি, এক রাতের জন্য। ও আর এসে কি করবে? একটু ঘোরা হয়ে যেত। সারা বছর তো কোথাও যায় না সেভাবে। বাবা নেই যে সেখানে যাবে, আছে একটা ভাই, তাও বছরেও খোঁজ নেয় না। থাক, বাদ দে, তুই আসার সময় সাথে করে নিয়ে আসিস। রওনক আজ তাড়াতাড়ি ফিরেছে। সাথে এনেছে বিভিন্ন ধরনের শুকনো খাবার। এগুলো কাল বাড়ি পাঠাবে। যতই হোক তার চাচাতো ভাই বোন, তবুও সে সেই বাড়ির জামাই, আবার সিরাত সেই বাড়ির বউ। রাতে খাওয়া দাওয়া শেষে সিরাত তার জিনিসপত্র প্যাক করছে। নাহিল সন্ধ্যার পর থেকে মায়ের পিছু পিছু ঘুরছে। তার মন বেজায় খারাপ। একদিন না, প্রায় 1 মাসের জন্য চলে যাচ্ছে। মা পাগল ছেলেটা সেই শোকেই শেষ হয়ে যাচ্ছে। সিরাত তাকে সমানে বুঝিয়ে যাচ্ছে, ভিডিও কলে কথা বলবে। তার পরীক্ষা হয়ে গেলে বাবাকে বলবে তাকে রাজশাহী দিয়ে আসতে। কত কি। পরদিন সকাল সকাল সিরাত রেডি হয়ে নিয়েছে। নাহিল ভোরে উঠে এসে বসে আছে মায়ের কাছে। আব্বু, এভাবে করলে কিভাবে যাব আমি, বলো? তুমি কি চাও আমি পরীক্ষা না দিই? না। তাহলে মুখ ভার কেন? এই শেষ, আর কখনো যাব না তোমাকে রেখে। তুমি থাকবে না শুনেই তো মন খারাপ হয়ে যাচ্ছে, কান্না কান্না পাচ্ছে। বড় ছেলেরা কাঁদে না, কাঁদতে চাচ্ছে না তো, কান্না চলে আসে তো। সিরাত ফ্লোরে নাহিলের সামনে বসে, 2 হাত মুঠোয় পুরে বলে, আমি রোজ সকাল বিকেল কল দেব তোমাকে। বাবা যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ আমরা কথা বলবো। তোমার যখনই মনে হবে তখনই তুমি কল করবে। বাবা না থাকলে আয়শা আন্টির ফোন থেকে ফোন করবে। বাবা যদি বকে আমিও বাবাকে বকে দেবো। মন খারাপ করে না। আমি পরীক্ষা শেষ করেই সেই দিনই চলে আসব। সত্যি তো? একদম 3 সত্যি। আর মন খারাপ করো না। তুমি মন খারাপ করলে আমারও মন খারাপ হবে। এবার যাও, বাবাকে একটু ডেকে দাও। তুমি গিয়ে কাকাইয়ের সাথে গল্প করো। নাহিল গিয়ে তার বাবাকে ডেকে আনে। রওনক ঘরে ঢুকে দেখে সিরাত হ্যান্ডব্যাগে জিনিস গোছাচ্ছে। ডাকলে যে কিছু বলবে? সিরাত তার দিকে ফিরে বলে, বউ চলে যাচ্ছে, কোথাও একটু বিদায় টিদায় দেবেন, মন খারাপ করবে তা না। আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি ভীষণ খুশিতে আছেন। ইস, কি যে বলো! বউ গেলে কোন পুরুষ খুশি হয়? বউ ছাড়া থাকা কত কষ্টে তুমি কিভাবে বুঝবে? তোমার তো বউ নাই। বউ নেই তো কি হয়েছে? ভণ্ড একটা জামাই তো আছে, সেই নিয়েই কুল পায় না। আবার বউ দরকার কি? ভণ্ড বললে কেন? কি ভণ্ডামি করেছি? ভণ্ড না তো কি? রাতে দেখলে মনে হয় আপনার চেয়ে সুপুরুষ 2টা নাই। জান কলিজা ছাড়া মুখ থেকে কিছু বের হয় না। আর দিনের বেলা এমন ভাব করেন যেন আপনার শত্রু। একদম বাজে কথা বলবে না তুমি। ভালো হয়ে থাকলে আমিও ভালো হয়েই থাকি। হ্যাঁ,
সব দোষ এখন আমার। বাদ দেন। যাওয়ার আগে আর ঝগড়া করতে চাইছে না। দুজনের মাঝে চলে নীরবতা। সিরাত বিছানার এক পাশে বসা, রওনক তার থেকে কিছুটা দূরে বসা। রওনক এগিয়ে এসে তার কাছে বসে, এক হাত মুঠোয় পুরে বলে, যেভাবে পাঠাচ্ছি সেইভাবেই ফিরে এসো। তোমার কি মনে হয় তুমি যাচ্ছ এতে আমি খুশি? পাগল মেয়ে, তুমি আমার পরিবার। তোমাকে ছাড়া আমি, আমার ছেলে অচল। তোমার গুরুত্ব কতখানি সেটা তুমিও খুব ভালো করেই জানো। সিরাত মাথা নিচু করে বসে থাকে। সে শুধু তার কথা শুনছে, উত্তরে কিছু বলছে না। তোমাকে ছাড়া থাকতে খুব একটা ভালো লাগবে না। এই কদিনে তুমি আমার অভ্যাস হয়ে গেছো। সকাল থেকে রাত অবধি যেভাবে আমার কাজগুলোকে সহজ করে দিয়েছো, তাতে তুমি চলে গেলে সব মানিয়ে নিতে বেশ বেগ পোহাতে হবে। নাহিল তো ছোট, তাই তোমার আঁচল ধরে পিছু পিছু ঘুরতে পারছে। আমি তো আর পাচ্ছি না, এক বাচ্চার বাপ কি না। সিরাত তার কথায় হাসি পায়। রওনক তার হাসি দেখে বলে, হেসো না মেয়ে, এটা সত্যি। তুমি আমার বদ অভ্যাসে পরিণত হয়েছ। ছাড়তেও ইচ্ছা করছে না, আবার ধরে রেখে এখন বিপদে পড়ে যাচ্ছি। সিরাত নাটকীয় সুরে বলে, থাক, মন খারাপ করেন না। আপনাকেও কল দেব, সকাল বিকেল কথা বলবো। মনেই হবে না আমি এখানে নেই। মজা নিচ্ছ না? মজার সময় থাকলে আমিও একটু মজা নিতাম, কিন্তু কি করার, এত অল্প সময় আমার পোষাবে না। সিরাত হাত ছাড়িয়ে তার বাহুতে একটা আঘাত করে বলে, বদলোক কথাকার, সরুন। আপনার সাথে কথা বলাই উচিত না। মুখ খুললেই যত বাজে কথা। রওনক তাকে পেছন থেকে আঁকড়ে ধরে বলে, ভালো করে পরীক্ষা দেবে, মনোযোগ এদিক সেদিক দেবে না। পরীক্ষার কটা দিন কষ্ট করো, এরপর যা ইচ্ছা করবে, কেউ কিছু বলবে না। সিরাত ঘুরে রওনকের গলা দুহাতে আঁকড়ে ধরে। রওনক তাকে টেনে কোলের ওপর তুলে নেয়, কপালে ঠোঁট ছুঁয়ে বলে, খুব মিস করব। তোমার আদরগুলো মিস করব, তোমার ঝাড়িগুলো মিস করব, পুরো তুমিটাকেই মিস করব। সিরাত তার কাঁধে মুখ গুজে দিয়ে বলে, আমি কিন্তু ইমোশনাল হয়ে যাচ্ছি, কেঁদে দেবো কিন্তু। রওনক হেসে বলে, মানুষ বাড়ি যাওয়ার জন্য কাঁদে, বাপের বাড়ি থেকে আসার সময় কাঁদে, আর তুমি জামাইয়ের বাড়ি থেকে যাওয়ার সময় কাঁদবে? সিরাত তার কাঁধে মুখ ঘষে বলে, আপনি আর আপনার প্রোডাক্টটা এত ভালো, তার জন্যই তো ছেড়ে যেতে ইচ্ছা করছে না। ফাজিল, ওটা আমার ছেলে। তো ভুল কি বলেছি? আপনি কোম্পানি, আর আপনার ছেলে সেই কোম্পানির প্রোডাক্ট। আচ্ছা তাই। রওনক তার মুখটা টেনে মুখোমুখি করে সিরাতের মুখটা উঁচু করে ধরে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে বলে, কোথাও যেতে দেব না আমাদের ছেড়ে। যেখানেই যাও আবার ফিরে এসো। তুমি ছাড়া আমরা ভালো থাকতে পারবো না পাখি। আমাদের ভালো থাকার একমাত্র অবলম্বন তুমি। তাই যাও, আবার পরীক্ষা দিয়ে ফিরে আসবে। প্রতিদিন কল করবেন আপনি। তো আমি চোখের আড়াল হলেই আমাকে ভুলে যান। এবারও যদি এমন করেন, আমি কিন্তু আসবো না, আর ওখানেই থেকে যাব। করব কল, সময় পেলেই কল দেব তোমাকে। রামিম ও সিরাত বেরিয়ে পড়ে রাজশাহীর উদ্দেশ্যে। রওনক ও নাহিল মিলে তাদের এগিয়ে দিয়ে আসে। নাহিল এসেই নিজের ঘরে চলে গেছে, বিছানার উপর উপুর হয়ে পড়ে আছে। অন্যদিকে রওনক নিজের ঘরে ঢুকে দীর্ঘশ্বাস ফেলে। ঘরটা খালি লাগছে। একটা মাস, কথাটা যেন বছরের সমান লাগছে তার কাছে। চলবে।